যেটা এখন সবাই শুনানি করার পরে যেটা দাঁড়িয়েছে যে আমি ছাড়া অধিকাংশ আইনজীবী বলছেন যে এটা পুরোটা বাতিল করা ঠিক হবে না, কারণ এতে কিছু সমস্যা তৈরি হতে পারে। তো সেটার উত্তর আমি দিয়েছি যে এই সংশোধনীটা, যেটা আপনাদেরকে আমি আগেও বেশ কয়েকবার বলেছি, যে এই সংশোধনীটা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে সংবিধানকে ধ্বংস করার জন্য করা হয়েছে। কাজেই এখানে এমনকি এই সংশোধনী গণভোটে দেওয়ার কথা ছিল, এবং আমাদের যে গণভোটের যে বিধান সংবিধানের 142 অনুচ্ছেদে আছে, তাতে যদি এমন কোনো সংশোধনী করা হয় যেটার মাধ্যমে গণভোট প্রয়োজন এরকম কোনো অনুচ্ছেদে সংশোধনী আনা হয়, তাহলে শুধুমাত্র ওই অনুচ্ছেদের বিষয় না, পুরো সংশোধনী বিলটাই কিন্তু গণভোটে জনগণের কাছে পাঠাতে হয়। তো পঞ্চদশ সংশোধনীতে কিন্তু গণভোট প্রয়োজন এরকম একাধিক জায়গায় সংশোধন করা হয়েছে। এর মধ্যে প্রস্তাবনা আছে, অনুচ্ছেদ 8 আছে, অনুচ্ছেদ 142 আছে। তো যেহেতু এখানে গণভোট প্রয়োজন এরকম বিষয় সংশোধন করা হয়েছে, কাজেই এই বিলটাকে জনগণের সম্মতির জন্য পাঠানোর প্রয়োজন ছিল। এবং এই যে প্রশ্নটা জনগণের কাছে পাঠানো হয় সেটা সংবিধানেই লেখা আছে, এবং প্রশ্নটা খুবই সংক্ষিপ্ত, যে আপনি সংবিধানের পঞ্চদশ সংশোধনী সমর্থন করেন কিনা। নির্দিষ্ট করে কোনো অনুচ্ছেদের বিষয়ে গণভোট না, পুরো সংশোধনীর ব্যাপারে গণভোট। অর্থাৎ যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কিনা, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এবং এর বাইরেও আরও অনেকগুলো কারণ আছে। কিছু আমি আমার গতকালকের বা এর আগের দিনের ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে, দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। সংসদে কোনো বিতর্ক হয়নি, সংসদীয় কমিটির মতামত একজনের ইচ্ছায় উপেক্ষা করা হয়েছে। তো এই ধরনের অনেক সমস্যা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হচ্ছে যে এটাতে জনগণের মতামত গণভোটের মাধ্যমে নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো গণভোট অনুষ্ঠিত হয়নি। তো আমি বলেছি যে এই কারণে এই সংশোধনী পুরোটাই বাতিল হওয়া উচিত। আর আমার সাথে যারা অন্য আপিলকারী ছিলেন বা ইন্টারভেনার ছিলেন, ওনাদের সাবমিশন আমার থেকে একটু ভিন্ন ছিল, যে কিছু কিছু জিনিস বাদ হলে একটা শূন্যতা তৈরি হবে, একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই বিষয়ে আমি একটা উদাহরণ দিয়ে বলেছি যে আমাদের সংবিধানে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম কথাটা পঞ্চম সংশোধনীর মাধ্যমে, প্রথমে সামরিক ফরমান, পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়। তো এই পঞ্চম সংশোধনী কিন্তু হাইকোর্ট বাতিল করে, এবং পরে হাইকোর্টের রায় স্থগিত হলেও আপিল বিভাগ 2010 সালের ফেব্রুয়ারি মাসে এই বাতিলটা বহাল রাখে। কাজে 2010 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের সংবিধানে বিসমিল্লাহ ছিল না, পঞ্চদশ সংশোধনী হওয়া পর্যন্ত 2011 সালের জুন মাস পর্যন্ত 1.5 বছর বিসমিল্লাহ কিন্তু আপিল বিভাগের রায়ের কারণে সংবিধানে ছিল না। তাতে তো কোনো সমস্যা হয়নি, আমরা বাংলাদেশে যারা মুসলমান তারাও মুসলিম হয়ে যায়। কাজে আমি বলেছি যে এখন একটা অবৈধ সংশোধনী, এই ধরনের যুক্তির মাধ্যমে এটাকে বহাল রাখা এই আদালতের ক্ষেত্রে তার প্রকৃত দায়িত্ব পালন থেকে এক ধরনের বিরত থাকা হবে। কারণ যেহেতু সংশোধনীটা অবৈধ, এটাকে অবৈধই ঘোষণা করা উচিত। পরে যদি এই ধরনের শূন্যতা তৈরি হয়, এবং এই শূন্যতা তৈরির উদাহরণ আগেও আছে, অতীতেও হয়েছে, আমি যে বিসমিল্লার উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং আরও কিছু ক্ষেত্রে হয়েছে। এই ধরনের শূন্যতা হলে এগুলো এখন নির্বাচিত সংসদ আছে, তারা দ্রুততম সময়ে এই শূন্যতাগুলো পূরণ করতে পারে। আগে তো 1.5 বছর লেগেছে পূরণ করতে, এখন আরও দ্রুততম সময়ে করা যেতে পারে। কাজেই এই ছোটোখাটো বিষয়ের কারণে একটা অবৈধ সংশোধনীকে অবৈধ না বলাটা হবে আদালতের ক্ষেত্রে তার যে কর্তৃত্ব আছে সংবিধানের ব্যাপারে এবং সংবিধানের অভিভাবক হিসেবে, তারা সেই দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার মতন একটা অবস্থা তৈরি হবে। সেই প্রেক্ষিতে আমি বলেছি যে এটা পুরোটা বাতিল করা উচিত। তবে আমি গতকাল যেমন বলছিলাম যে দুটো বিষয় আমি বলেছি সুরক্ষা দেওয়া উচিত, আর একটা হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, আর একটা হলো 102 অনুচ্ছেদে মানবাধিকার রক্ষা করার জন্য আদালতের শরণাপন্ন হওয়া।
তো আমি বলেছি এই দুটোকে অন্য যে সমস্ত জিনিস আমার অন্য অন্য বিজ্ঞ আইনজীবী বন্ধুরা আদালতের নজরে আনছেন তার থেকে ভিন্ন এই কারণে যে এই দুটো বিষয় কিন্তু আদালতের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রায় আছে, অলরেডি রায় আছে। এর মধ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যাপারে ষোড়শ সংশোধনীর রায় আছে। আর এই যে আমাদের হাইকোর্টের যে মানবাধিকার রক্ষার বা মৌলিক অধিকার রক্ষার যে দায়িত্ব সেটার ব্যাপারে, এবং এই দায়িত্ব যে হাইকোর্টের একটা অবিভাজ্য এখতিয়ার, এই ব্যাপারে অষ্টম সংশোধনী মামলার রায়ে পর্যবেক্ষণ আছে। কাজে এই দুটো জিনিস আপিল বিভাগ তার নিজেরই পুরাতন রায়ের ভিত্তিতে এগুলোকে সেভ করতে পারে, আর বাকি সমস্ত কিছু ওনারা অসাংবিধানিক ঘোষণা করে দিতে পারেন, পরে সংসদ যেভাবে মনে করবে যদি কোনো শূন্যতা থাকে সেটা পূরণ করবে। তবে মোটা দাগে এটাই আমার সাবমিশন ছিল। আরেকটা সাবমিশন আমি গতকালকেও যেটা করেছিলাম সেটা হলো আরেকটা বিষয় হয়তো আদালত সুরক্ষা দিতে পারেন, যে সেটা হলো ওই যে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল, এটা তো চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়েছিল। তো যদি পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল হয় তাহলে ওই বিধানটা সংবিধানে ফিরে আসবে। তো সেই ব্যাপারেও আদালত একটা সুরক্ষা দিতে পারেন। তবে আমি এটাও আবার আদালতকে বলেছিলাম যে এই সুরক্ষাটা দেওয়া গেলে ভালো, না দিলেও আমি আপাতত কোনো সমস্যা মনে করছি না, দুটো কারণে। কারণ একটা একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আগে রাষ্ট্রপতির একটা সন্তোষ প্রয়োজন হয়, যে উনি যদি মনে করেন, এবং তারপরে একটা গ্যাজেট নোটিফিকেশন করে বাকশাল বা এই জাতীয় একদলীয় ব্যবস্থা চালু করতে হয়। তো আমার তো মনে হয় না এই ধারা যদি ফিরে আসে এবং হয়তো সংসদ এটা বাতিল করার আগে 4-6 মাস সময় অতিবাহিত হয়, এর মধ্যে আমার মনে হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আবার বাংলাদেশে একদলীয় বাকশাল ব্যবস্থা চালু করবে, এবং চালু করলে আমরা জনগণ নাগরিক হিসাবে সেটা প্রতিরোধ করব না। কাজেই ওটাও সংসদের হাতে ছেড়ে দেওয়া যায়, তবে ওটার ব্যাপারে চাইলে আদালত যে দুটো বলেছিলাম তার অতিরিক্ত এটার ব্যাপারে একটা সুরক্ষা দিতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।